শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি লিনি আফরাজ। দর্শক, সচিবালয়ে কথা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রোজিনা ইসলামের পাসপোর্ট অলরেডি ফেরত দেওয়া হয়েছে। রোজিনা ইসলাম ও মাহমুদুর রহমানের মামলা আগামীকালই প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে। ইনশাআল্লাহ আগামীকালের মধ্যে প্রত্যাহার হয়ে যাবে। রিপ্রেজেন্টেটিভ মাহমুদুর রহমান মান্না, আমি যেটা বলি শেষ করতে দেন। মাহমুদুর রহমান মান্না আমাদের রাজনৈতিক নেতা মাহমুদুর রহমান মান্না এবং সাংবাদিক রোজিনা ইসলাম, এগুলো খুব আলোচিত মিথ্যা মামলা ছিল, তো এই জন্য এই দুটা নাম রিপ্রেজেন্টেটিভ এক্সাম্পল হিসাবে উল্লেখ করলাম। আরো অনেক মামলায় প্রত্যাহার করা হবে। আমরা বিচার বিভাগের সংস্কারের জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছি অল্প সময়। এর মধ্যে আমরা মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আইন মন্ত্রণালয়কে যে সহযোগিতামূলক কার্যক্রম করতে হয় সেটা আমরা সম্পন্ন করেছি। আপনারা দেখেছেন অতি দ্রুত আমাদের প্রধান বিচারপতি এবং আপিল বিভাগে যারা বিচারপতি আছেন মাননীয় প্রধান বিচারপতি ওনাদের নিয়োগ হয়েছে। সারা দেশ থেকে আমরা প্রশংসা পাচ্ছি। আমরা এমন একজন মাননীয় প্রধান বিচারপতি পেয়েছি যিনি অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছেন, টাফট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। ওনার নানা অত্যন্ত শ্রদ্ধেয় একজন বিচারক ছিলেন। ওনার বাবা আপনারা সবাই চিনেন, ব্যারিস্টার ইশতিয়াককে। তো আমরা যে এই নিয়োগের থেকে আপনারা বুঝে নিবেন যে আমরা কিসের উপর গুরুত্ব দিচ্ছি, কোয়ালিটি ইন্টিগ্রিটির উপর গুরুত্ব দিচ্ছি। যারা আপিল বিভাগে মাননীয় বিচারপতি আছেন আপনারা সবাই ওনাদের সম্পর্কে অবহিত আছেন। এটা আমরা খুব আনন্দের সাথে বলছি, কারণ আপনারা আগে যারা প্রধান বিচারপতি আছে ওনাদের সিভি আছে আর আমাদের এখন যে প্রধান বিচারপতি আছে এটা কম্পেয়ার করলে বুঝতে পারবেন আমরা কিসের উপর জোর দিচ্ছি। অ্যাটর্নি জেনারেল অফিসে সম্পূর্ণ দলীয় ভিত্তিতে নিয়োগ হয়েছিল, তার মধ্যে প্রায় অর্ধেকের মতো কর্মকর্তা ইতিমধ্যে পদত্যাগ করেছেন। সেখানে আমরা বেশ কিছু নতুন আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছি। অনেক তাড়াহুড়া করে নিয়োগ দিচ্ছি, তারপরও যতটা স্ক্রুটিনি করা যায়, কনসালটেশন করা যায় করছি। দু একটা ভুল হতে পারে, সেগুলি কারেকশনের স্কোপও থাকবে। আমরা বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। আমরা অধস্তন আদালতে পরিবেশ উন্নয়নের জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছি। অধস্তন আদালতে প্লাস্টিক পণ্যের ব্যবহার আমরা নিষিদ্ধ করেছি। রিপ্লেস করতে একটু টাইম লাগবে, বাট অলরেডি নির্দেশনা পৌঁছে গেছে। এছাড়া আপনারা জানেন ওখানে শৌচাগার যে আছে, মাতৃ দুগ্ধদান কেন্দ্র আছে, মহিলা পুরুষদের বিচার প্রার্থীদের জন্য যে জায়গাগুলো আছে, এখানে স্থান সংকট আছে, জনবলের সংকট আছে, বাজেটের সংকট আছে। সাধ্যমতো সবকিছু করার জন্য নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে। আর গণহত্যা এবং গুলিবর্ষণ এই সমস্ত ঘটনার বিচারের জন্য ইতিমধ্যে কিছু মামলা হয়েছে আপনারা জানেন। এবং আমরা নিজেরা রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন মানবাধিকার সংগঠন, জনগণের বিভিন্ন গোষ্ঠী দাবি করেছেন যে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে এটা বিচার করার স্কোপ আছে কিনা। আমরা সেটা খতিয়ে দেখেছি। আপনাদেরকে আমরা বলতে চাই 1973 সনে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, যেটা পরে 2009 এবং 13তে সংশোধনী হয়েছে, সেই আইনে আমরা জুলাই গণহত্যা বলতে আমি অগাস্টের প্রথম 5 দিনের গণহত্যার কথা বোঝাচ্ছি। এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন উনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণার মতো করেছি, করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। এবং আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এখানে আপনারা জানেন একটা ইনভেস্টিগেশন এজেন্সি আছে, একটা প্রসিকিউশন টিম আছে, এগুলিকে আমরা রিঅর্গানাইজ করার চেষ্টা করছি। আদালতটা একটু পরে করব।
আর এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এটা আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে করার চেষ্টা করছি। জাতিসংঘ থেকে আমাদের বারবার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা বিচারের সত্যিকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে, সর্বাত্মক তত্ত্বাবধানে। সেটার লক্ষ্যে সমস্ত উদ্যোগ গ্রহণ করব। ইতিমধ্যে এখানে জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি আছে ওনার সাথে আমরা মিটিং করব, ডিসিশন নিয়েছি, ডেট ঠিক হয় নাই, সহযোগিতা চাবো। এছাড়া আমাদের আরো উচ্চ পর্যায় থেকে জাতিসংঘের বিভিন্ন কনসার্ন এজেন্সি আছে, ওনাদের সাথে যোগাযোগ করা হবে, আমরা করব। আমরা আশা করছি দ্রুত আমরা এটা শুরু করতে পারবো। এই হচ্ছে আমার বক্তব্য। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিচার করব। আমার নাম নোমান। আমি যে প্রশ্নটা করেছিলাম ছোট্ট প্রশ্ন, কত প্রশ্ন হলো যে ইন্টারন্যাশনাল বিভিন্ন মানবাধিকার সংগঠন এর বিচারটা দেখে ইন্টারন্যাশনাল যে সিগন্যাল করছে বাংলাদেশ সেই অনুসার করছে সেই সনদে, সেখানে কি এই বিচারের উদ্যোগ নেওয়া সম্ভব কিনা? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো বাংলাদেশের আয়নাগরের মতো অসংখ্য আয়নাগর তৈরি হয়েছিল সারা দেশে গত 15 বছরে। সেই আয়নাগরের যারা ক্ষতিগ্রস্ত পরিবার এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আপনার কি ধরনের প্রতিকারের ব্যবস্থা করবেন? আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে আমরা রোম স্ট্যাটিউট যেটা বলে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড স্ট্যাবলিশ হয়েছে, আমরা রোম স্ট্যাটিউটের র্যাটিফাইং কান্ট্রি অর্থাৎ সদস্য রাষ্ট্র। কিন্তু আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে তখনই যেতে পারবেন যদি আপনি নিজস্ব অপরাধ আদালতে এটার বিচার করতে আনউইলিং, অনিচ্ছুক বা আনএবল, অসমর্থ হন। আমরা তো অসমর্থ না। আমরা এই বিচারটা করা যায় নাকি সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর, এবং এই বিচারের আওতায় সর্বোচ্চ পর্যায়ে, বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে ওনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি। ভিকটিম পরিবারের ন্যায় বিচার পাওয়ার সবচেয়ে বড় একটা স্কোপ তৈরি হয়েছে। আপনারা জানেন আমাদের পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করা হয়েছে, আমাদের মন্ত্রীরা পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করেছে, আমাদের মন্ত্রী এবং রাজনৈতিক দলের নেতারা ছাত্র সংগঠন, ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী একটা সংগঠন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অন্যতম ভূমিকা রাখা সংগঠন, সেই সংগঠনকে কি ধরনের সন্ত্রাসী কাজে ব্যবহার করেছে। এখন আমরা শুধুমাত্র পুলিশ ছাত্রলীগের অপরাধ দেখলে তো হবে না। যাদের কমান্ড ছিল, যাদের আদেশ নির্দেশে তারা করেছে, সে সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিও যদি হয় সেটাও এই আইনের আওতায় বিচার করা সম্ভব। যে জন্য আমরা মনে করছি অপেক্ষাকৃত দ্রুততর সময়ে এই ঘটনার জন্য, এই হত্যাকাণ্ডের জন্য দায়ী, বারবার আমি বলছি, ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্র থাকা ব্যক্তিদেরও বিচার সম্ভব দেখে আমরা মনে করছি এই আইনের অধীনে ন্যায় বিচার, মানুষের বুকের ক্ষত, মানুষের আহাজারি। আমরা যখন এখনো, আপনারা সবাই জানেন, আমরা এখনো যখন এই মুগ্ধের ছবিটা দেখি, আবু সাইদের ঘটনাগুলো দেখি, আমি আর বলতে চাই না, এগুলি এখনো আমাদের বুকে হাহাকার করে ওঠে। তো ওনাদের সবার এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য শুধু যে পুলিশ বা ছাত্রলীগের যারা হুকুম পালন করেছে তাদের বিচার না, এটার সাথে জড়িত সবার বিচার এই আইনের আওতায় আনা সম্ভব। এটা নিয়ে শুধু প্রশ্ন করেন। গত 111 থেকে 17 বছর, এটা শেষ করেন। হ্যাঁ, আমি ইউএনপিতে আছি, মাসুদুল হক আমার নাম। গত 17 বছর আপনি যেমন যে মামলাগুলো উদ্যোগ নিয়েছেন, সম্প্রতি যে ঘটনা ঘটেছে আপনি বলেছেন বা আমরাও জানি, অনেকেই জানি, ঠিক সেরকম গত 17 বছর অনেক রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত পলিটিক্যাল গায়াল করার মামলা, অনেক ধরনের মামলা হয়েছে। এইসব মামলা কত সংখ্যক আছে, আপনার কোন তথ্য নিয়েছেন কিনা, বা এইসব মামলার কি? আচ্ছা, আপনাদের আমি এটা শেষ করি। আপনাদের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল নিয়ে আর কোনো প্রশ্ন আছে? এই প্রসঙ্গটা শেষ করি না, শুধু এটা নিয়ে একটা ছোট প্রশ্ন, ডিউরেশনটা যদি বলতেন কোন মামলাগুলো এই আন্তর্জাতিক, মানে ডিউরেশন সময়টা কি 1 জুলাই থেকে 5 আগস্ট? আপাতত 1 জুলাই। স্যার, ক্যাটাগরিক্যালি আমরা বলতে পারি আইসিটির, মানে আইসিটিতে এদের বিচার হবে স্যার? আইসিটিতে বিচারের উদ্যোগ নেওয়া হবে, এটা ক্যাটাগরিক্যালি বলতে পারেন। ক্যাটাগরিক্যালি বলতে পারেন এই আইসিটি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, এই বিচারের আওতায় আমাদের সাবেক সরকার প্রধান সহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে, যাদের আদেশ নির্দেশ থাকার
অভিযোগ রয়েছে, আমরা পত্রপত্রিকাও দেখেছি, কিছু মন্ত্রীর নাম দেখেছি, সর্বোচ্চ পর্যায়ে আমরা এখানে কোনো ছাড় দিব না। যদি এখানে আমাদের বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে, আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেব। আমরা তো প্রথম করব। আমি তো আপনাদের ধরেন এত কিছু উত্তর দিতে পারবো না এখনই। আমরা বিচারের উদ্যোগ নিব, তারপরে ওইটা হচ্ছে পরের প্রশ্ন, সেটা আমরা খতিয়ে দেখবো। ট্রাইব্যুনালের বিষয়ে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা বিগত সময় যখন ট্রাইব্যুনাল গঠন হলো এবং বিচার প্রক্রিয়া শুরু হলো, তখন আন্তর্জাতিক মানে আসামি পক্ষ দেখা গেছে যে আন্তর্জাতিক বিচার লয়ারদেরকে আনার জন্য চেষ্টা করছে। ঢাকা বিমানবন্দর পর্যন্ত এসেছে, তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে। আপনার প্রশ্ন বুঝেছি, ওনারা ওরকম ফেরত দেবেন কিনা? আমি তো আপনার প্রশ্ন বুঝেছি। আমরা কাউকে বাধা দিব না। আমাদের যারা এই বিচার কার্য শুরু হলে একদম অনেক আগাম কথা বলে দিচ্ছি, প্রথমে তো ইনভেস্টিগেশন, তারপরে হচ্ছে প্রসিকিউশন। বিচার কার্য শুরু হলে আসামি যারা থাকবেন তারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, মানে বাংলাদেশে আসার মতো মানে আন্তর্জাতিক সম্পর্ক কোনো দেশের নাই, আপনারা জানেন। যাদের আপনার যেমন ইসরায়েলি নাগরিকরা আসতে পারে কিনা নিশ্চয় না, বাট যারা অন্য যে কোনো দেশের যারা আসতে চান আইনজীবী হিসাবে এই জুলাই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের পক্ষে আমরা তাদের কোনো বাধা দিব না। আমি পিন্টু বলছিলাম, ইন্ডিপেন্ডেন্ট। 17 বছরের মামলা। এই প্রশ্নে তো শেষ, এটা শেষ। শোনেন, আমরা তো আইনাঘর করছি, আমরা তো অগ্রাধিকার ভিত্তিতে যাব। আপনারা তো জানেন একটা বিচার কার্য কত জটিল বিষয়। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে এই যে আপনাদের গায়েবী মামলা হয়েছিল, অবিশ্বাস্য সব মামলা, যেগুলি আপনারা সাংবাদিকরা যেগুলি উদ্ঘাটন করেছেন, আপনারা সাংবাদিকরা প্রমাণ করে দিয়েছেন গায়েবী মামলা আপনাদের রিপোর্টে, কিন্তু আনফরচুনেটলি আমাদের বিচার বিভাগের চোখে পড়ে নাই। কেন পড়েনি আমি খুব অবাক হতাম। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে এটা জানার, চেষ্টা করার জানার। অবশ্যই আমরা গায়েবী মামলা প্রত্যাহার সহ মিথ্যা ষড়যন্ত্র মামলা যা হয়েছে পরের স্টেপে আমরা দেখব। আপনি আয়নাঘরের ব্যাপারে যেটা বলেছেন, আয়নাঘরের ব্যাপারে যে ভিকটিমদের ইয়ে করা, আপনার হেল্প করা, সাহায্য দেওয়া বলেছেন, ভিকটিমদেরকে আইনগত প্রতিকার দেওয়া। আয়নাঘরটা শেষ করেন, প্রশ্নটা কি ছিল? আয়নাঘর যেটা আছে সেখানে তো অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ভিকটিম মারা গেছে। শোনেন একটা জিনিস বলি, আয়নাঘরে যারা গুমের শিকার হয়েছেন তাদেরও স্কোপ রয়েছে, তাদেরও আইসিটিতে আসার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আসার স্কোপ তাদের রয়েছে। আপনারা মনে রাখবেন এই ট্রাইব্যুনালে যে কোনো ব্যক্তি মামলা করতে পারে, এমনকি স্টেটও মামলা করতে পারে। ওনারা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের মামলা করতে পারেন, এবং গুমও আপনার এখানে মানবতা বিরোধী অপরাধে যে ডেফিনেশন আছে সেটার মধ্যে গুম নামক অপরাধও অন্তর্ভুক্ত। ওনারা করতে পারেন, অথবা পরে স্টেটের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিতে পারি। এটা নিয়ে আমরা সিরিয়াসলি ভাবি নাই। আমরা প্রথম জুলাই হত্যাকাণ্ডের ব্যাপারে জোর দিচ্ছি, ওইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনোভাবেই আমি এটা খাটো করে দেখছি না। অবশ্যই এই ব্যাপারে ভিকটিম পরিবারের যে কেউ আমাদের হেল্প চাইলে আমরা সর্বাত্মকভাবে হেল্প করব। এর আগে যে অর্থ পাচার, দুর্নীতি, এটা নিয়ে আমরা 111 সময় দেখেছিলাম যে বিশেষভাবে তাদের বিচার হয়েছিল। তো এক্ষেত্রে বিশেষ কোনো ব্যবস্থা নিবেন কিনা, কিংবা ভালোভাবে তো অনেক করা যাবে না, অনেকে বলছে ট্রুথ কমিশন বা রিকনসিলিয়েশন এরকম করা হবে। ইন্টেনশন ওয়াইজ যদি বলেন, প্রিন্সিপাল ওয়াইজ যদি বলেন, অবশ্যই আমাদের ইন্টেনশন আছে, আমাদের প্রিন্সিপাল রয়েছে, যে কোনো অপরাধের বিচার করব। আমার দেশের সম্পদ, আমার দেশের ব্যাংক লুটপাট করে নিয়ে যাবে, এটা তো আমার আপনার টাকা, এটা তো আপনার সাবেক সরকারের মন্ত্রীদের টাকা না, জনগণের টাকা যারা নিয়ে গেছে তাদের অর্থ ফেরত আনার ব্যবস্থা করা, তাদের বিচারের সম্মুখীন করার জন্য যতটুকু করা দরকার অবশ্যই আমরা করব। লুটপাটের বিষয়টা যেহেতু আসলে একটা বিষয় আপনি এর আগেও কাজ করেছেন, বিদ্যুৎ ও জ্বালানির একটি বিশেষ আইন রয়েছে, সেটি বাতিল করবে কিনা, এর অধীনে যে অন্যায় বা দুর্নীতি হয়েছে সেগুলোর কি করবেন? দেখেন ভাই, এটা তো আমার মন্ত্রণালয়ের বিষয় না। আপনি থ্যাংক ইউ, আপনি এটা বলেছেন। আমাদের তো মানে জাস্ট কাজ শুরু করলাম। আমাদের কনসার্ন বিদ্যুৎ মন্ত্রণালয় এখনো ডক্টর ইউনূস স্যারের এখতিয়ারাধীন রয়েছে। আমাদের, আপনি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন,
আমি যত তাড়াতাড়ি সম্ভব স্যারকে এটা বলবো, আমি বিশ্বাস করি খুব দ্রুত এটা বাতিল করা হবে। বৃহস্পতিবারের মধ্যে কতগুলো মামলা প্রত্যাহার করবেন এবং 31 আগস্টের মধ্যে কতগুলো মামলা প্রত্যাহার করবেন, আপনাদের কাছে এই সংখ্যাটা আছে কিনা? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার, আগামীকালকে জাতীয়ভাবে শোক দিবস পালন হবে কিনা? ছুটি আপনারা বাতিল করেছেন। আপনি প্রথম লয়ের ব্যাপারটা আলোচনা করেন। আপনি যেটা বলেছেন এটা প্রশ্ন আমি উত্তর আবার দিয়েছি, এটা আমি দিব না। আপনার প্রশ্নের উত্তর শুনতে হবে। আমি বলেছি কত তারিখের মধ্যে কতগুলো করবো। কতগুলো মামলা স্যার? কতগুলো মামলা এটা বলেন? মানে সারা দেশে কতগুলা মামলা এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না। আমাদের ফিগার আছে, আমি তো এটা ইয়ে করে আসি না। সব মামলা ঠিক আছে, সব মামলা 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়া এখানে যারা আছে, যাদের বিরুদ্ধে হয়রানি মামলা হচ্ছে, সমস্ত মামলা প্রত্যাহার করা হবে। ঢাকা শহরে আমি আপনাদের কনফার্ম করছি না, যতগুলা মামলা আছে, নাম্বার আছে, সব প্রত্যাহার করা হবে বৃহস্পতিবারের মধ্যে। সারা দেশে সব প্রত্যাহার করা হবে 31 আগস্টের মধ্যে। এখন আমি কেন এগুলি টাইমলাইন দিয়ে দিই জানেন? যেন আমাদের উপরে চাপ থাকে, ঠিক আছে? এখন হয়তো শেষ পর্যন্ত ফেল করলাম, কিন্তু আমাদের জন্য সবসময় মনে থাকে, পুরা দেশবাসীর কাছে এটা বলেছি, নিজেকে নিজে একটা দায়বদ্ধতার মধ্যে রাখার চেষ্টা করছি। স্যার, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের জন্য যে সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে আমি বুঝি শোনেন, আমি আমি অলরেডি আমাদের ড্রাফটিং উইংয়ের মাধ্যমে যতগুলা নিবর্তনমূলক আইন আছে সেটা লিস্ট করেছি। সেখানে সবচেয়ে খারাপ যে সেকশনগুলা, যেগুলির আন্ডারে আপনাদের সাংবাদিকদের হয়রানি করা হয়েছে, আপনারা মুক্ত সাংবাদিকতা থেকে বঞ্চিত হয়েছেন, আমি আমার নিজের মতামত প্রকাশ করার আগে আমাকে 10 বার চিন্তা করতে হতো, শ্বাসরুদ্ধকর একটা অবস্থায় ছিল। ডেফিনেটলি আমরা এগুলি বাতিল বা সংশোধনে যেটা প্রয়োজন সেটা করবো। একটু সময় দেবেন আমাদের। আর কোনটা? অবশ্যই অবশ্যই আপনারা রাজপথে থেকে আপনারা আমাদের উপর সারাক্ষণ চাপ রাখবেন। সাগররুনি হত্যাকাণ্ডের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকবো। আমি বিশ্বাস করতে পারি না যে এরকম একটা ফার্স করা হয়েছে, এরকম একটা নির্মম হত্যাকাণ্ড নিয়ে। অবশ্যই হবে। 111-এর সময় স্যার, 111-এর পরে স্যার খালেদা জিয়ার বিরুদ্ধে 19টা মামলা হয়েছিল, শেখ হাসিনার বিরুদ্ধে 8টা মামলা হয়েছিল। জি স্যার, আমি এই ব্যাপারে বুঝেছি। আমি এই ব্যাপারে এখনো স্টাডি করি নাই, আমি স্টাডি না করে বলবো না। আমাদের প্রিন্সিপালটা মনে রেখে, নীতিটা মনে রেখে, যে কারো বিরুদ্ধে, এটা বেগম খালেদা জিয়া নাকি অন্য কেউ, এটা আমাদের দেখার বিষয় না, যে কারো বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে সেখানে আমাদের প্রতিকার দেওয়ার যা যা স্কোপ আছে আমরা করব। আর যারা আপনার মামলা থেকে নিজেদেরকে দায় মুক্তি দিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ নিয়ে, সেটা সঠিকভাবে দিয়েছেন কিনা অবশ্যই আমরা খতিয়ে দেখবো। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। এটা পরের প্রশ্ন। কনস্টিটিউশন সংশোধনের অনেক দাবি আছে, এটা আমরা এখন আপনাকে আনসার করতে পারবো না, এটা আমার এখতিয়ারাধীন বিষয় না, আমরা উপদেষ্টা পরিষদে আলোচনা করব। কিন্তু আমরা এই সংবিধান সংশোধনের যে দাবি আছে এটা সম্পর্কে আমরা অ্যাওয়্যার আছি, উপযুক্ত সময় আলাপ করবো এটা নিয়ে। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন। আপনাকে ধন্যবাদ। আমরা আবরার ফাহাদের কাছে ঋণী। আমাদের অনেক রাজপথের আন্দোলনের প্রেরণা ছিল আবরার ফাহাদের যে আত্মাহুতি। শ্রদ্ধার সঙ্গে আমি জুলাই হত্যাকাণ্ডে যারা আছে, যেহেতু মনে করিয়ে দিলেন, সবার নামের সাথে সাথে আবরার ফাহাদ সহ এই গত 15-17 বছরে যারা নিহত হয়েছেন, গুম হয়েছেন, আপনার মুশতাক ছিলেন, মানবাধিকার কর্মী, সবার নাম মনে পড়ছে না, সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। উনাদের প্রতি আমাদের দায় রয়েছে হত্যাকাণ্ডের বিচার করা। আবরার হত্যাকাণ্ডের ব্যাপারে তো ইতিমধ্যে বিচার প্রক্রিয়া অনেক দূর অগ্রসর হয়েছে, সেটাকে সম্পন্ন করার জন্য চেষ্টা করব। সেটা হচ্ছে স্যার, আমরা দেখেছি যে স্যার গত 15 বছরে, যেমন আমার বয়স 36 বছর, আমি এখন পর্যন্ত ভোট দিতে পারিনি স্যার। 5 বছর পর পর যে ভোট দেওয়ার কথা সেটা হচ্ছে না। সেক্ষেত্রে স্যার নির্বাচন কমিশন যে আইন অথবা নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর জন্য আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য? স্যার, সর্বোচ্চ আন্তরিকতার সাথে অবশ্যই নিব। আমি সাংবিধানিক আইনের শিক্ষক। আমার স্টুডেন্টদেরকে যখন বলতাম জনগণের ভোটে নির্বাচিত, তখন তারা হাসা শুরু করতো। এটা আমি অনেকবার আপনাদের জানেন, টক শোতে বলেছি। একটা জাতির, পুরা জাতির ভোটাধিকারকে কি বলবো আর কি, এইরকম
মানে ফার্স করা মানুষের ভোটাধিকারের সাথে এই রাষ্ট্রের মালিকানা হচ্ছে জনগণের, আর্টিকেল 7 অনুযায়ী এই পুরা মালিকানার ছিনিয়ে নেওয়া যাওয়া হয়েছে ভোটাধিকার কেড়ে নেওয়ার মাধ্যমে। আমরা এটা নিয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে সর্বোচ্চ মানে মেধা প্রয়োগ করে আমাদের যতটুকু মেধা আছে অবশ্যই আমরা চেষ্টা করব। দর্শক, আমরা দেখছিলাম যে সচিবালয়ে কথা বলছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা যুক্ত ছিলাম সেখানে সরাসরি। আইন শৃঙ্খলা রক্ষায় কাজে যোগদান করছেন পুলিশ সদস্যরা। আরো জানাতে সাভার গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান এবং নজরুল ইসলাম। আমরা প্রথমেই চলে যাচ্ছি সাভারে, সেখানে সহকর্মী আছেন শাহিনুর। শাহিনুর, সাভারে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কি অবস্থা দেখছেন, সবকিছু মিলে জানাবেন আমাদের। লিনি, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি সাভারের আশুলিয়া এলাকায়। আপনাদেরকে যদি জানাই যে সাভার আশুলিয়ায় কিন্তু আইন শৃঙ্খলার একদম স্বাভাবিক আছে, যেমনটি আমরা দেখতেছি কয়েকদিন ধরে। গত কয়েকদিন আগেও কিন্তু অস্থিরতা অবস্থা ছিল, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে থানা কার্যক্রম শুরু হওয়ার পরে দেখতে পাচ্ছি যে অনেকটা আইন শৃঙ্খলা স্বাভাবিক হয়ে গেছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়া কিন্তু একটি শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় এখানে কিন্তু প্রতিনিয়তই আইন শৃঙ্খলা বাহিনীদেরকে কিন্তু বাড়তি চাপের মুখে থাকতে হয়। আপনি জানেন যে সাভার আশুলিয়ায় আমরা দেখতে পেরেছি যে সাভার আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিশেষ করে ঢাকা ইপিজেড থেকে শুরু করে অন্যান্য জায়গা, বিশেষ করে নবীনগর, জামগড়া এবং সেই সাথে যে বাইপাল এরিয়া, এই প্রতিটি এলাকায় আমরা দেখতে পাই যে আইন শৃঙ্খলার টহল ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে সেনাবাহিনীর টহল ছিল, টহল গাড়িগুলো কিন্তু প্রতিনিয়তই এক স্থান থেকে আরেক স্থানে তারা টহল দিয়েই যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভারের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে বাইপাল মোড়, এই বাইপাল মোড়ে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষের পাশাপাশি ছাত্ররা এবং ট্রাফিক কিন্তু একযোগে কিন্তু দায়িত্ব পালন করে এই যে রাস্তাঘাট এবং মহাসড়কের অবস্থা কিন্তু সচল রেখেছে। এই ছিল সাভার এবং আশুলিয়ার সর্বশেষ পরিস্থিতি। আমরা একই খবর নিয়ে চলে যাব আমাদের আরেক সহকর্মী গাজীপুরে আছে নজরুলের কাছে। নজরুল, আপনি শাহিন, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরও কিন্তু বিভিন্ন যে সংখ্যা ছিল সেই সংখ্যা কিন্তু কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে গাজীপুরবাসী। এবং আপনি জানেন যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টে আইন শৃঙ্খলা কিন্তু সুন্দর পরিবেশ বিরাজ করছে গাজীপুর। এবং প্রতিটি সেক্টরে দেখেছি আমরা পুলিশ প্রশাসনের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক এবং মহাসড়কগুলোতে। আপনি জানেন যে কয়েকদিন আগেও কিন্তু যে সংশয় মানুষের মধ্যে ছিল, যে সংখ্যাটা ছিল সেই সংখ্যা কিন্তু কাটিয়ে উঠে এখন স্বাভাবিক জীবনে ফিরেছে গাজীপুরের মানুষ। আমরা সবগুলো সড়ক এবং মহাসড়কে দেখেছি পুলিশের পাশাপাশি যে কোমলমতি শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু পুলিশকে সহযোগিতা করছেন। এভাবেই কিন্তু প্রতিটি সেক্টরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখন কিন্তু চমৎকার পরিবেশ বিরাজ করতেছে। এইভাবেই কিন্তু গাজীপুর যে আইন শৃঙ্খলা রয়েছে সেটা কিন্তু আইন শৃঙ্খলার কারণে কিন্তু স্বস্তি ফিরে আসছে গাজীপুরবাসীর মধ্যে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ নজরুল এবং সঞ্জু আপনাকেও। দর্শক, আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বাজারে বাড়ছে সরবরাহ। আজকের বাজার পরিস্থিতি জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাবু। আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি জানাবেন পঞ্চগড়ের বাজারের এখন কি অবস্থা দেখছেন, স্বস্তি কি ফিরেছে কিনা বাজারে, সবকিছু মিলে জানাবেন। ধন্যবাদ লিনিয়া। আপনি যেমন বাজারের অবস্থা যদি বলি, আসলে কোনো কিছুতেই কিন্তু আসলে এখন পর্যন্ত স্বস্তি মিলেনি। আজকে সকালে যদি আমি বলি যে মরিচের কেজি প্রায় 250 থেকে 300 টাকা দরে কিন্তু আসলে বিক্রি হচ্ছে। পেঁয়াজের কেজি এখনো 110 টাকা। গরুর মাংস কিন্তু 700 টাকা কেজি। খাসির মাংস 1000 থেকে 1100 টাকা। মুরগির দেশি মুরগি সেটি প্রায় 500 টাকা থেকে 550 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ পূর্বের যে দাম, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পরে
মানুষ কিন্তু প্রত্যাশা করেছিল যে আসলে বাজার নিয়ন্ত্রণ অনেকটা কিন্তু স্বাভাবিক হয়ে আসবে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসলে এই অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের নিয়ন্ত্রণে কিন্তু এখনো বাজার আসেনি। যে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, ব্যবসায়ীরা আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে বাজারে সরবরাহ অনেক কম, যেই কারণে কিন্তু প্রত্যেকটি জিনিসের দাম কিন্তু অনেক বেশি। আমরা মাছের বাজারে খবর নিয়েছি, মাছের বাজারেও কিন্তু পূর্বের যে দর সেটি কিন্তু এখনো বিরাজমান রয়েছে। এমনি করে কিন্তু প্রত্যেকটি জিনিস, আমরা বেগুনের কেজি মোটামুটি 30 টাকা বিক্রি হচ্ছে, আপনার আলুর কেজি এখনো কিন্তু 60 টাকা বিক্রি হচ্ছে, পটল সেটি বিক্রি হচ্ছে 40 টাকা। এমনি করে কিন্তু প্রত্যেকটি জিনিসের দাম কিন্তু এখনো কিন্তু পূর্বের দামে, অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বাধীন যে সরকার ছিল সেই দামে যেটি ক্রয় করছে এরকম দামেই বর্তমানে ক্রয় করছে, এমন কথা বলছে কিন্তু আসলে সাধারণ ক্রেতারা। আমরা প্রত্যেকটি বাজারে, পঞ্চগড়ের জেলার প্রত্যেকটি বাজারে খোঁজ নিয়েছি, প্রত্যেকটি বাজারে কিন্তু একই অবস্থা। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। লিনিয়া বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, পঞ্চগড়ের বাজার দর সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বাবু। এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কুটির। কুটির, আপনি জানাবেন যে মৌলভীবাজারের বাজারে কি অবস্থা দেখছেন? মৌলভীবাজার যেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলন এবং কারফিউ চলাকালীন সময়ে যানবাহন চলাচলে বিঘ্নিত ঘটায় এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটাই বৃদ্ধি পেয়ে যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে এই আওয়ামী সরকারের পতনের পরে যানবাহন স্বাভাবিক হয় এবং রাস্তাঘাটে যানবাহনে কোনো রকম চাঁদাবাজি না থাকার কারণে মৌলভীবাজারে সবগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটাই কমে গেছে, অর্থাৎ কেজিতে 5 থেকে 10 টাকা কমে গেছে। বিশেষ করে যেটি সবজি, মৌলভীবাজারে যে সবজি 80 টাকার নিচে কোনো সবজি ছিল না, কিন্তু ইতিমধ্যেই প্রতিটি সবজি ইতিমধ্যেই 10 থেকে 15 টাকা দাম কমে গেছে। কথা বলেছিলাম যারা বিক্রেতা তাদের সাথে, তারা আমাকে জানিয়েছেন যে আগে রাস্তায় চাঁদাবাজি হতো এবং নানা রকম প্রতিবন্ধকতার কারণে সবজি বিভিন্ন জায়গা থেকে আসতে অনেকটা দাম বৃদ্ধি পেয়ে যেত, যার কারণে এই সবজি ভোক্তাদের কাছে পৌঁছাতে অনেকটা বেশি দামে বিক্রি করতে হতো। কিন্তু বর্তমান সময়ে অনেকটাই কমে যাওয়ার কারণে মৌলভীবাজারে সবজির দাম কমে গেছে। আমি দেখাতে চাই, এখন আছি আমি মৌলভীবাজারের সবজি আড়তে। এখন পেঁপে বিক্রি হচ্ছে প্রায় 40 থেকে 50 টাকা ধরে মৌলভীবাজারে, অর্থাৎ সবকিছু সবজির দাম অনেকটাই কমে গেছে, অর্থাৎ মৌলভীবাজারের পরিস্থিতি স্থিতিশীল হয়ে আছে। এই ছিল মৌলভীবাজারের বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। কুটি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, মৌলভীবাজারে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সালে এলাহি কুটে। ভিসির পদত্যাগের দাবিতে উত্তাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনি সেখানে রয়েছেন, আপনি এই বিষয়ে বিস্তারিত জানাবেন। শেখ হাসিনা সরকারের দুর্নীতিবাজ ভিসি সৌমিত্র শেখরের বিরুদ্ধে কিন্তু টানা আন্দোলন চলছে, অর্থাৎ তার পদত্যাগের দাবিতে কিন্তু উত্তাল হয়ে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। টানা ৪র্থ দিনের মতো আজকেও কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আজকে দাঁড়িয়েছেন এবং আমরা দেখেছি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারাও কিন্তু এক দফা দাবিতে, অর্থাৎ এই দুর্নীতিবাজ ভিসির পদত্যাগ দাবিতে কিন্তু তারা আন্দোলন করছেন। আমরা দেখেছি যে আন্দোলনের মুখে কিন্তু এই সৌমিত্র শেখর তিনি কিন্তু গা ঢাকা দিয়েছেন এবং তাকে কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। এবং আমরা লক্ষ্য করেছি যে আজকে কিন্তু একেবারেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু উত্তাল হয়ে উঠেছে এই ভিসির পদত্যাগের দাবিতে এবং টানা ৪র্থ দিনের মতো কিন্তু তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে যদি এই ভিসি যতদিন না পর্যন্ত পদত্যাগ করছেন ততদিন পর্যন্ত কিন্তু তাদের যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি কিন্তু চলবে। একটু জানতে চাই আন্দোলন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমরা সাধারণ শিক্ষার্থীরা লাল কার্ড দেখিয়েছি। স্বৈরাচার হাসিনা গেছে যে পথে, হাসিনার যে হচ্ছে উত্তরসূরি সৌমিত্র শেখর দেও যাবে সেই পথে। আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন 0 পয়েন্ট এরিয়াতে শান্তিপূর্ণ অবস্থান করতে তারা বলছিলেন। ইলিয়াস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইলিয়াস। স্বল্প পরিসরে শুরু হয়েছে ট্রেন চলাচল। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, ট্রেন চলাচল তো শুরু হয়েছে, এ বিষয়ে কি বলছেন যাত্রী ও কর্তৃপক্ষ, জানাবেন।
যে দীর্ঘ সময় বন্ধ থাকার পর মূলত গতকালকে থেকে চট্টগ্রাম থেকে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ শুরু হয়েছে, তবে পুরোদমে এখনো রেল যোগাযোগ শুরু হয়নি। যেসব লোকাল ট্রেন এবং মেল ট্রেন রয়েছে সেগুলো চলাচল শুরু করেছে, পাশাপাশি মালবাহী ট্রেন, ওয়াগান এবং অন্যান্য যেসব আশপাশের জেলায় যেসব ট্রেন যাওয়া হয় সেগুলো চলাচল শুরু হয়েছে। কিন্তু আগামীকাল থেকে মূলত পুরোদমে সারা দেশের সঙ্গে চট্টগ্রাম থেকে রেল যোগাযোগ শুরু হবে বলে এখানকার স্টেশন ম্যানেজার আমাদেরকে জানিয়েছেন। তবে যারা সাধারণ রয়েছেন, আমরা সকালে সেখানে কথা বলেছি, যাত্রীরা যেটা বলছেন দীর্ঘ সময় বন্ধ থাকার পর, অবরুদ্ধ একটি অবস্থা থাকার পর এখন যেহেতু রেল যোগাযোগ চালু হয়েছে তাদের মধ্যে একটি স্বস্তি নিঃশ্বাস ফেলছে। কারণ গাড়ি থেকে রেল আসলে ভ্রমণটা আরামদায়ক কারণে মূলত যাত্রীদের প্রথম পছন্দ এই রেল, সেজন্য তাদের মাঝে স্বস্তি বিরাজ করছে। কিন্তু ঢাকা সহ অন্যান্য যেসব ট্রেন রয়েছে সেগুলো পুরোদমে চালু হয়নি। আগামীকাল মূলত 15 তারিখ, সেই আগামীকাল থেকে মূলত চট্টগ্রাম থেকে সারা দেশের সঙ্গে যেসব আগে যেভাবে নিয়মিত রেল যোগাযোগ ছিল সেটি চলাচল করবে বলে স্টেশন ম্যানেজার আমাদেরকে জানিয়েছেন। এই যে চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামে ট্রেন চলাচল শুরু হয়েছে, বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাজিম। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।